ওরে সালা, গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারকালে আটক করা হয়েছে 3 জনকে। আচ্ছা, এই নতুন সংসদে আইন পাশ করা হয়েছে না যে মাদক কেনা বেচার সময় যদি কেউ আটক বা ধরা পড়ে বা সেবন করার সময় কেউ ধরা পড়ে সর্বোচ্চ তার হচ্ছে কি মৃত্যুদণ্ড। তাহলে ওদের এই 3 জনকে এটাই দিয়ে দেওয়া হোক। বাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা পাচারের সময় 3 সদস্যের একটি চক্রকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে 6,000 ইয়াবা, একটি প্রাইভেট কার এবং 4টি মোবাইল ফোন জব্দ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে ইয়াবা পাচারের সংবাদ পায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসি। সেই সংবাদের প্রেক্ষিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামু রাবার বাগানে এলাকায় অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ওই গাড়িতে অ্যাসকোস্টেপ ও টিস্যু পেপার মোড়ানো 3টি পোটলা থেকে 6,000 ইয়াবা উদ্ধার করা হয়। এসব ফেন্সিডিলের ব্যবসা বিএসএফ এর নেতৃত্বে হয়। ইয়াবার ব্যবসা করে হচ্ছে বার্মার গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই এর মতো বার্মার যে মিলিটারি গোয়েন্দা সংস্থা আছে তার নেতৃত্বে এটার প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং এবং পাচার, পুরো ইয়াবার ব্যবসাটা হলো মিয়ানমারের এই জান্তারা করছে। এর সাথে যোগ হয়েছে আরাকানে, রাখাইনে যারা আজকে আরাকান আর্মির নামে স্বাধীনতা যুদ্ধের ব্যবসা করতেছে। বাংলাদেশের 60,000 কোটি টাকার ইয়াবা লেনদেন, খাওয়া দাওয়া, সেবন হচ্ছে। কত বড় দেশদ্রোহী হলে তারা একটা দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য নিজের দেশে এইভাবে মাদক নিয়ে আসে এবং সেটি যুব সমাজের ভিতরে ছড়ায় দেয় কিছু টাকার লোভে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে ইয়াবা পাচারের সংবাদ পায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসি। সেই সংবাদের প্রেক্ষিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামু রাবার বাগানে এলাকায় অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ওই গাড়িতে অ্যাসকোস্টেপ ও টিস্যু পেপার মোড়ানো 3টি পোটলা থেকে 6,000 ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই প্রাইভেট কার ও 4টি মোবাইল ফোন জব্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মন্ত্রীর স্টিকার লাগানো একটি গাড়ি থেকে 6,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি সংসদে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, আপনাদের মনে আছে? বলেছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইয়াবার চালান আসে টেকনাফ দিয়ে। এই কাজটি আগে একা করত বদি। বদি এখন বধ হয়ে গেছে, ওনার ভাষায় বদি এখন বধ হয়ে গেছে। এখন ওই এলাকার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী কি কাউকে দিয়েছেন বা কাউকে কি তিনি শনাক্ত করেছেন? ওইটা কি স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ করতে পেরেছেন? এরকম কিন্তু খুব স্লো মোশনে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাসটা তিনি দিয়েছিলেন। বাবু গয়েশ্বরচন্দ্রের সেই কথার হুবহু প্রমাণ আজকে পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সেই গাড়িতে ইয়াবা নিয়ে যাবে সাধারণ মানুষ না, এটি বিশ্বাস হবার কথা নয়। মজার ব্যাপার হচ্ছে এখানে আবার 2 জন নারী ছিল। এই 2 নারী ওই যখন ইয়াবা উদ্ধার হচ্ছিল তারা তাদের মুখটা এমন ভাবে ঢাকছিল। আকাম করার সময় মনে থাকে না, আকাম যখন ঘটে তখন পা দেখাবে কিন্তু মুখ দেখাবে না। অন্য সময় কিন্তু সেটা না, অন্য সময় মুখ ঢাকার কথা বললেই হয়েছে। ওরে বাপরে বাপ, প্রগতি কাকে বলে, শাহবাগী কাকে বলে, একেবারে সেগায়া ওঠে নিজের স্বাধীনতা। বাংলাদেশের রাজনীতিবিদরা কত বড় দেশদ্রোহী হলে তারা একটা দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য নিজের দেশে এইভাবে মাদক নিয়ে আসে এবং সেটি যুব সমাজের ভিতরে ছড়ায় দেয় কিছু টাকার লোভে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে কি বিবৃতি আসে, কি বক্তব্য দেন, এইটা শোনার অপেক্ষায় থেকে আমরা সর্বশেষ যে চ্যাপ্টারে যাচ্ছি সেটি আপনারা জানেন। ছাত্রদের যে আন্দোলন, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ নিয়ে, এই আন্দোলনের মাত্রা ইতিমধ্যেই অতিক্রম করে গেছে, সীমা ছেড়ে গেছে। এখানে ছাত্রদের ভিতরে ইতিমধ্যেই আওয়ামী লীগ ঢুকে পড়েছে, ঢুকে পড়েছে এবং ভারত ঢুকে পড়েছে। এই আন্দোলন খুব তাড়াতাড়ি যদি না থামানো যায় তাহলে আমাদের কাছে মনে হচ্ছে খুব বড় ধরনের একটা বিপর্যয় ঘটতে যাচ্ছে। কারণ অনেক অছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। আমরা বলবো পুলিশকে আরো ধৈর্যের পরিচয় দিতে, কোনো ছাত্রের গায়ে তিল পরিমাণ যেন টোকা না দেয়া হয়। যারা প্রকৃতপক্ষেই ছাত্র
তাদেরকে ভালোবেসে বুঝিয়ে কাউন্সিলিং করে তাদেরকে এই আন্দোলন থেকে ফেরাতে হবে। কারণ তাদেরকে এইটা বোঝাতে হবে যে তোমরা যে আন্দোলন করছো এই আন্দোলনটা তোমাদের হাতে নাই, এটা আওয়ামী লীগ এবং ভারতের হাতে চলে গেছে। তোমরা যদি এখন এখান থেকে আন্দোলন স্থগিত না করো তাহলে এই পুরা দায়িত্ব তোমাদের ঘাড়ে গিয়ে পড়বে। এটি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে ঘরে ফেরাতে হবে। এখন এই আন্দোলনের ভিতরে যে ভারত ঢুকে পড়েছে তার প্রমাণ কি? এর প্রমাণ আপনারা দেখেছেন, ভিডিওগুলো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এক জায়গায় পুলিশ ঠেকাতে যাচ্ছে, ঠিক ওই আন্দোলনকারীদের ভিতর থেকে একজন থাবা দিয়ে পুলিশের মাথা থেকে ক্যাপ কেড়ে নিয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার হাতে অস্ত্র ছিল। যদিও এইখানে ছাত্রদল একটু বাড়াবাড়ির পরিচয় দিচ্ছে। ছাত্রদলকে বলবো, ছাত্রলীগ কিন্তু এই কারণে ধ্বংস হয়েছে। আপনাদের এত বাড়াবাড়ির দরকার নেই। সরকারি বাহিনী আছে, সরকার আছে, সরকার এটি ট্যাকেল দেবে। আবার এইটা ছাত্রদেরকে ধরে বিভিন্ন প্রশ্ন, কোথায় কোথায় মারধর করা হয়েছে। ছাত্রলীগ আর ছাত্রদলের ভিতরে তাহলে পার্থক্য কোথায়? আবার এক জায়গায় স্লোগান দিচ্ছে শিবিরের চামড়া তুলে নিব আমরা। আরে ভাই, এখানে শিবির আসলো কেন? তুমি এসেছো ছাত্রদের আন্দোলন বন্ধ করতে, এখানে শিবিরের চামড়া তোলা কেন? তুমি কি মুচি ভাই? ও ভাই, যারা আপনারা এই স্লোগান দিচ্ছেন, আপনারা কি মুচি নাকি কসাই, কোনটা? আমরা তো জানি চামড়া নিয়ে কারবার করে হচ্ছে মুচি অথবা কসাই। প্রথমে কসাই চামড়া খুলে নেয়, খুলে নিয়ে ওই চামড়া মুচির কাছে দেয়, মুচি পরে তার বাকি কাজটুকু করে। তা তুমি কি মুচি? তুমি কি কসাই? তুমি আরেকজনের চামড়া তুলে নিবা কেন? এটা কোন ধরনের স্লোগান? যার স্লোগানের ভিতরে এই সন্ত্রাসী লুকিয়ে থাকে, সে মানুষ হয় কি করে? সে ছাত্র হয় কি করে? ছাত্রদের স্লোগান কেন হবে যে অমকের চামড়া তুলে নেব আমরা? একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, জবাই করে কারা? ছাত্র শিবিরকে তো কখনো আমরা এই ধরনের স্লোগান দিতে দেখি নাই যে একটা একটা ছাত্র ধর বা একটা একটা লীগ ধরে ধরে জবাই কর। ছাত্র শিবিরের মুখে এই ধরনের স্লোগান কখনো কেউ শুনেছেন? তো স্লোগান যাদের এরকম উগ্র হয়, তারা তাদের চিন্তা চেতনা, তাদের মস্তিষ্ক, তাদের আচার আচরণ উগ্র হবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক প্রিয় ভাই ও বোনেরা, এই বিষয় অবশেষে জামাত ইসলামী কি রাজনীতি ও একামতি দিনের কার্যক্রম আলাদা করছে? দর্শক, জামাত ইসলামী নিয়ে যারা কাজ করেন বা জামাত নিয়ে যারা ভাবেন বা জামাতপন্থী গবেষক বা জামাতের শুভাকাঙ্ক্ষী, তাদের মধ্যে একটা থিওরি অনেক আগে থেকেই প্রিভেলিং, যে জামাত ইসলামের কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা উচিত। একটা হচ্ছে একামতে দিন দাওয়াত, আর একটা হচ্ছে রাজনীতি। রাজনীতি এবং ইসলামী আন্দোলন একামতে দিন, এই দুইটা একত্র করলে কোনোটাই ভালোভাবে হয় না। এটা একটা থিওরি, আমি বলছি না যে এটি ঠিক বা ওইটা ঠিক, আমি একটা থিওরিটা বলছি। লেজে গোবরে মাখিয়ে ফেলার একটা অবস্থা। যেমন রাজনীতিতে অনেক রিয়ালিজম আছে, আপনাকে পাওয়ার পলিটিক্স করতে হয়, অনেক কৌশল খাটাতে হয়, যেগুলো একজন পিওর মুত্তাকি লোকের পক্ষে আদৌ সম্ভব নয়। যার ফলে যারা জামাত করে তারা না হতে পারছে ভালো মুত্তাকি, না হতে পারছে ভালো পলিটিশিয়ান। দুই জায়গায় তাদের ঘাটতি। এজন্যে রাজনীতি করলে রাজনীতি করার মতো করা দরকার। আর ইসলামী আন্দোলন একামতি দিনের এইটি যেহেতু জামাতের মূল, এটা একদম পিওর সে আগের জায়গায় নিয়ে যাওয়া দরকার, যেখানে ভালো মানুষ তৈরি করা হবে, এদের তরবিয়ত চলবে, মুত্তাকি বানানো হবে। এরকম আলাপ অনেক আগে থেকেই চলছে। বিশেষ করে কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলী, এদের মধ্যে এবং এমনকি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, এদের মধ্যে আছে যে রাজনীতিটা আলাদা করা হোক, জামাত ইসলামী থেকে রাজনীতি আলাদা করা হোক, এরকম একটা থিওরি ছিল। এটা পৃথিবীর অনেক দেশই হয়েছে যে জামাত ইসলামী আন্দোলন একামতি দিন এটা থাকবে। যেহেতু জামাত ইসলামী নামটা নিয়ে অনেক সমস্যা, 1971 সালে তারা স্বাধীনতা বিরোধিতা করেছিল এবং অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। আর 1971 সালে তারা যা করেনি তাও তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং এটা এস্টাবলিশড হয়ে গিয়েছে, যার ফলে জামাত নাম নিয়ে ক্ষমতা আসা সম্ভব নয়। আমি আবার বলছি, এটা কিন্তু আমার মতামত না, এটা হচ্ছে থিওরি। আগে বলছি, তারপরে আমি আলোচনার কনক্লুশনে যাব। এ কারণে জামাত ইসলামী আন্দোলন একামতি দিন এই জায়গায় থাকুক, তারা দাওয়াতি কাজ করবে, মানুষকে একামতি দিন বুঝাবে, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা বুঝাবে। আর রাজনৈতিক দল আলাদা থাকবে, তারা রাজনীতি করবে। তবে হ্যাঁ, ওই রাজনৈতিক দলটা মৌলিকভাবে জামাত ইসলামের নিয়ন্ত্রণেই থাকবে। ওই দলের প্রধান কে হবে বা এগুলো জামাত ইসলামী ঠিক করে দিবে, বাট তারা শুধু পলিটিক্স করবে। দুইজন আমির থাকবেন, একজন হয়তো আমির নাম না দিয়ে সভাপতি। কেউ কেউ এরকমও বলেছেন যে অধ্যাপক মুজিবুর রহমান তিনি হোক ইসলামী আন্দোলন একামতি দিনের যে জামাত গার্ডিয়ান কাউন্সিলের মতো
দাওয়াতি কাজের যে জামাত, সেই জামাতের আমির হন। আর ডাক্তার শফিকুর রহমান যেহেতু যথেষ্ট ভালো পলিটিশিয়ান, রাজনীতিতে ভালো করছেন, তিনি পলিটিক্যাল জামাত, যার একটা ভিন্ন নাম হতে পারে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা অন্য কিছু, সেই জামাতের নেতা হবেন বা সভাপতি হবেন ডাক্তার শফিকুর রহমান। এবং এই জামাতের মধ্যে ডাক্তার তাহের, শফিকুল ইসলাম মাসুদ বা এরকম একটা অংশ, তারা ফুল টাইম রাজনীতি করবে। মৌলিক জামাতের সাথে তাদের অবশ্যই কানেকশন থাকবে, তারা রোপণ হবে, সব ঠিক আছে। এবং এই পলিটিক্যাল জামাতের সিদ্ধান্তগুলো ইসলামী যে জামাত, একামতের দিনের যে জামাত, সেখান থেকে পাশ হয়ে আসতে হবে। অনেকটা এই জামাতের যিনি প্রধান থাকবেন তিনি হবেন এই সর্বোচ্চ ধর্মীয় নেতার মতো। পলিটিক্যাল জামাতের লোকজন তার হাতে অনেকটা বায়াত নিয়ে আসবেন। এই বায়াত বলতে ওই বায়াত না, তার কাছে পরামর্শ চাইবেন অথবা তিনি দোয়া করে দিবেন। এইরকম একটা থিওরি বাংলাদেশে অনেকেই দিচ্ছিল যে জামাত ইসলামের এটা উচিত। বিশেষ করে আওয়ামী লীগ আমরা যখন জামাত ইসলামীকে কোনোভাবে মুভ করতে দিচ্ছিল না, তখন এটা বেশি আলোচনায় ছিল। কিন্তু যখন আওয়ামী লীগ পালালো, জামাত স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারছে, জামাত ইসলামী নাম নিয়ে আগের মতো আর বিতর্ক সৃষ্টি করা যাচ্ছে না, তখন কিন্তু এই থিওরি আবার ধামাচাপা পড়েছে। জামাত জামাত নামেই কিন্তু নির্বাচনে যথেষ্ট ভালো করেছে এবং তারা প্রায় তো ক্ষমতায় চলে গিয়েছিল। তো এখন এই আলোচনাটা কার্যত ধামাচাপা পড়েছে, যে অনেকেই বিশ্বাস করা শুরু করেছেন যে না, জামাত ইসলামীর নাম নিয়েও ক্ষমতায় যাওয়া সম্ভব, কারণ এবার তো প্রায় ক্ষমতায় চলে গেছে, আর এবার প্রধান বিরোধী দল হয়েছে, তো সামনের বার ক্ষমতায় যাবে। যদিও এত সহজ নয়, অনেক পথ পাড়ি দিতে হবে এখনো। কিন্তু এর মধ্যে আমরা আরেকটা বিষয় দেখছি, জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমানরা যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটার তাৎপর্য আমি এতক্ষণ যে আলোচনা করলাম এটার সাথে রিলেট করব। কি, বিভিন্ন জায়গায় আপনার খবর দেখছেন, যেমন একটা খবর জাতীয়ভাবে খুব আলোচিত হয়েছে, যদিও এরকম ঘটনা শত শত ঘটছে। গার্লস কলেজে শিক্ষকতা করতেন বা করেন কুষ্টিয়া জেলা জামাত ইসলামের সেক্রেটারি, যার ফলে তার পদ নাই। এটা পাবনার একটা ঘটনা রিপোর্টে এসেছে, থানা আমির থেকে শুরু করে অনেকের পদ চলে গেছে। এর মানে জামাত ইসলামের যারা রোকন, তারা পুরুষ রোকন। শুধু এটা না, আরো বেশ কিছু জায়গায় এরকম সংস্কার এসেছে বলে আমি জানতে পেরেছি। পুরুষ রোকনরা মহিলা স্কুল কলেজে শিক্ষকতা করতে পারবে না। যদি শিক্ষকতা করে হয় ওইটা ছাড়তে হবে, নইলে জামাতের রোকন থাকতে পারবে না, যেহেতু একটা ফিতনার সম্ভাবনা থাকে। আবার সরাসরি সুদী ব্যাংকে জড়িত, সুদী ব্যাংকে চাকরি করে, এরকম অনেকে জামাতের রোকন হতেন মাঝখানে। এখন সম্ভবত যদি গার্লস কলেজের এই বিষয়টা নিয়ে এত কড়াকড়ি থাকে, তাহলে সুদী ব্যাংকে যারা, এটা আমি জানি না কিন্তু আমি কিয়াস করছি, অ্যানালজি করছি, যারা সুদী ব্যাংকে চাকরি করে তাদেরও রোকন পদ থাকবে না। এটি হওয়া উচিত, এটি হয়তো হবে। এইটার তাৎপর্য কি? এটা অবশ্যই ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ না জায়েজের কোনো প্রশ্ন না। মাসলাহাত বিবেচনায় আপনার অবশ্যই গার্লস কলেজে, গার্লস স্কুলে শিক্ষকতা করা জায়েজ রিজিকের প্রয়োজনে। এখানে জায়েজ না জায়েজের প্রশ্ন, বা জামাত বলে নাই যে এটা হারাম, কিন্তু জামাত কাকে রোকন বানাবে কি বানাবে না, বা তার রোকনদের চরিত্র বা তার রোকনদেরকে কতটা নিরাপদ পরিবেশে রাখতে চায়, এটা তাদের বিষয়। এটা পুরোপুরি শরঈ বিধান, যেমন রোকন হওয়া না হওয়া এটাই তো শরীয়তের, এটাই তো কোনো আলাদা ভিত্তি নেই। এটা তো জামাতের একটা সাংগঠনিক বিষয়। রোকন হওয়া না ফরজ, না ওয়াজিব, না সুন্নত, না নফল, কিছুই না। এটা জামাতের সাংগঠনিক শৃঙ্খলার বিষয়। এরকম এটা জামাতের লোকজনের চরিত্রের হেফাজত করার জন্য একটা প্রোটেক্টিভ মেজার, যেহেতু একটা ফিতনার আশঙ্কা থাকে। এই জন্যে গার্লস কলেজের শিক্ষক বা গার্লস স্কুলের শিক্ষক বা এইসব জায়গায় এরকম জড়িত, বা সুদী ব্যাংকের প্রতিষ্ঠানে জড়িত থাকলে তাকে রোকন রাখবে না জামাত, তাতে সে যত বড় নেতা হোক তোমার পদ নাই। এরকম একটা সিদ্ধান্ত জামাত নিয়েছে, যার ফলে কুষ্টিয়া জেলা জামাত সেক্রেটারিকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে জামাত যেটা বলছে যে এই যাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে, আরো অনেক থানা আমির আর অনেকেই দেওয়া হচ্ছে যারা মহিলা কলেজ, মহিলা মাদ্রাসা এইসব জায়গায় শিক্ষকতার সাথে জড়িত, তারা নির্বাচন করতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু জামাতের পদে থাকতে পারবে না। তো এই যে বিষয়টা, তবে এখানে অনেকে বলছেন যে তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল কিভাবে পুরুষ হয়, তিনি তো জামাতের রোকন। এখানেও ব্যাখ্যা আছে, এটা জামাত সিদ্ধান্ত নেবে। যেমন এটা বয়স বিবেচনা একটা বিষয় আছে, অতি বৃদ্ধ যার বয়স 60 পার হয়েছে বা সিনিয়র, তার ক্ষেত্রে হয়তো বা এটা নিয়ে কড়াকড়ি করাটা প্রয়োজন নেই।
আর যে ইয়াং তার ক্ষেত্রে হয়তো প্রয়োজন রয়েছে। এটা জামাত সিদ্ধান্ত, এটা ভালো একটা সিদ্ধান্ত, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু যেহেতু জামাত বলছে যে না, এরা এই যাদের পদ থাকবে না বা যাদের রুকনিয়াত স্থগিত করা হচ্ছে তারা নির্বাচন করতে পারবে, তারা রাজনীতি করতে পারবে, কোনো সমস্যা নাই, তারা নির্বাচনের প্রার্থী হতে কোনো বাধা নাই। এটার অর্থ হচ্ছে এটা, ওই যে জামাতের যে থিওরি রাজনীতি এবং ইসলামী আন্দোলন একামতি দিনকে আলাদা করা, দুইটা ভাগে ভাগ করা, সেটা অন্য ফরম্যাটে হলো কায়েম হয়ে গেছে। যে যারা ইসলামী আন্দোলন একামতি দিন, এই জায়গায় রোকন হবেন আপনি, আপনার একদম পিওর থাকতে হবে। কিন্তু রাজনীতি এটা একটা ভাগ জিনিস, এখানে সবাইকে নিয়ে কাজ করতে হয়। এখানে চোর, বাটপার, নেশাখোর সবার কাছে আপনার ভোট চাইতে হয়, এখানে অন্য ধর্মের লোকজনের কাছেও ভোট চাইতে হয়। অতএব এই জায়গাটায় তো আর, এই জায়গাটা মুক্ত একটা জিনিস। তো এই যে জামাতের থিওরি বা জামাতের ভিতরে যে একটা থিওরি অনেকে বাস্তবায়ন করতে চাচ্ছিলেন যে ইকামতি দিন এবং রাজনৈতিক কার্যক্রম আলাদা করা, হুবহু ওইভাবে না হলেও অনেকাংশে ইন প্র্যাকটিস ইসেন্সগত দিক থেকে কিছুটা হলেও ওটা বাস্তবায়ন হচ্ছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।